হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে বিভিন্ন কলেজের আন্ডারে বা বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো তাদের যে 7 সেমিস্টার রয়েছে এবং এই 7 সেমিস্টারের ডিএসসিসি 18-এর আজকে আমরা সিলেবাস ডিসকাস করব। ঠিক আছে, তো ডিএসসিসি 18-এর যে সিলেবাসটা থাকবে তোমাদের, তো সিলেবাসটা থাকবে তোমাদের কিছুটা এই ধরনের। তো প্রথমে আমরা এখানে দেখে নেব যেটা হচ্ছে মেজর ডিবেটস ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। ঠিক আছে, পোস্ট ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার পরবর্তীকালে ভারতের যে মেজর ডিবেটসগুলো রয়েছে, স্বাধীনোত্তর ভারতের প্রধান যে বিতর্ক, ঠিক আছে, এই বিতর্ক সমূহ নিয়ে আমরা আলোচনা করব এবং সমস্ত এই বিতর্কগুলো থাকবে তোমাদের ডিএসসিসি 18-এর পুরো সিলেবাসের আন্ডারে থাকবে। ঠিক আছে, তো দেখে নেব প্রথমে কি আছে। তো এই কোর্সটি আমরা দেখে নেব 1947 সালের পর থেকে ভারতের প্রজাতন্ত্র গঠনকারী গুরুত্বপূর্ণ সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক যতগুলো বিতর্ক রয়েছে, ঠিক আছে, এই সমস্ত বিতর্ক নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে ভারতের স্বাধীনতার সময় থেকে বর্তমান সময় পর্যন্ত, যেখানে আমরা দেখে নেব আইডেন্টিটি অ্যান্ড সেকুলারিজম, পরিচয় এবং ধর্ম নিরপেক্ষতা। ঠিক আছে, তারপরে থাকবে আমাদের ডেভেলপমেন্ট মডেল বা উন্নয়নের মডেলগুলো থাকবে এবং রাইটস অ্যান্ড এনভায়রনমেন্ট, ঠিক আছে, অধিকার এবং পরিবেশ। ঠিক আছে, মানুষের বা পোস্ট ইন্ডিপেন্ডেন্স থেকে এখন সময় পর্যন্ত কি কি অধিকারগুলো মানুষদের দেওয়া হয়েছে এবং সেটা পরিবেশের উপর কতটা প্রভাব ফেলেছে, সেই সমস্ত ব্যাপার টপিক নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আমরা দেখে নেব এবার মডিউল 1 কি আছে। তো দুটো মডিউল থাকবে তোমাদের সিলেবাসে। ঠিক আছে, পুরো সিলেবাসটাকে দুটো আলাদা আলাদা মডিউলে ডিভাইড করা হয়েছে। তো প্রথম মডিউলে যেটা রয়েছে পরিচয়, অধিকার এবং রাষ্ট্রীয় পুনর্গঠন। তো এই পরিচয়, অধিকার এবং পুনর্গঠন যেটা তোমাদের প্রথম মডিউলের মধ্যে পড়বে। এখানে আমরা দেখে নেব দুটো আলাদা আলাদা সেকশন, যেটা এখানে বলা হয়েছে ন্যাশনালিজম। ন্যাশনালিজমে আমরা কি দেখব, জাতীয়তাবাদ এবং ভারতের ধারণা সংক্রান্ত বিতর্ক। ঠিক আছে, জাতীয়তাবাদ সংক্রান্ত বিতর্ক এবং যে ভারতের যে ধারণা, এই ভারতের ধারণা সংক্রান্ত কী কী বিতর্কগুলো রয়েছে, সমস্ত বিতর্ক নিয়ে আমরা আলোচনা করব। তারপরে রয়েছে হচ্ছে সেকুলারিজম বা যেটাকে বলা হয় ধর্ম নিরপেক্ষ। ঠিক আছে, তো ধর্ম নিরপেক্ষতা এবং ব্যক্তিগত আইনের দ্বন্দ্ব সমস্ত কিন্তু আমরা পরবর্তীতে তোমাদের সিলেবাস অনুযায়ী আলোচনা করব। ঠিক আছে, লিঙ্গুইস্টিক ফেডারেলিজম। তো লিঙ্গুইস্টিক ফেডারেলিজম এখানে ভাষাগত পুনর্গঠন এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাগুলো কী কী রয়েছে, যেখানে আমরা টপিক 3-এর মধ্যে আমরা দেখে নেব এক্সামিন দ্য 1956 সালে যে ভাষার ভিত্তিতে রাজনৈতিক পুনর্গঠন হয়েছিল। ঠিক আছে, ভাষার ভিত্তিতে যতগুলো রাজনৈতিক পুনর্গঠন হয়েছিল এবং ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর তার প্রভাব কতটা পড়েছিল। ঠিক আছে, ভাষা ভিত্তিক পুনর্গঠনের, রাজ্য গঠনের ফলে ভারতের উপর তার কতটা প্রভাব পড়েছিল সেটা আমরা দেখে নিব। আচ্ছা, নেক্সট থাকবে তোমাদের কাস্ট অ্যান্ড রিজার্ভেশন। কাস্ট অ্যান্ড রিজার্ভেশনের মধ্যে কি জাতিভেদ এবং সংরক্ষণ কী কী প্রথাগুলো থাকবে, সংরক্ষণের ব্যবস্থা, জাতিভেদ সংরক্ষণ এবং সামাজিক ন্যায় বিচার। ঠিক আছে, এটা থাকবে তোমাদের সিলেবাসে। তারপরে থাকবে হচ্ছে নাগরিকত্ব। ঠিক আছে, সিটিজেনশিপ, ল অ্যান্ড কনস্টিটিউশনাল প্রভিশনস। ঠিক আছে, তো সিটিজেনশিপের নাগরিকত্ব এবং সাংবিধানিক ধারা, এই নাগরিকত্বের ক্ষেত্রে কতগুলো নিয়ম করা হয়েছে এবং সাংবিধানিক ধারা কতগুলো রয়েছে, এবং তারপরে রয়েছে মাইনরিটি রাইটস। ঠিক আছে, পিছিয়ে পড়া বা সংখ্যালঘু যতগুলো সম্প্রদায় রয়েছে তাদের ক্ষেত্রে কী কী অধিকারগুলো রয়েছে এবং অধিকারগুলোকে কীভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে, সমস্ত কিছু আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, এটা থাকবে তোমাদের মডিউল 1 এবং মডিউল 2-এ আমরা দেখে নেব অর্থনীতি, জনকল্যাণ এবং উন্নয়ন সম্পর্কে যত কিছু আমাদের রয়েছে। ঠিক আছে, অর্থনীতি, জনকল্যাণ এবং উন্নয়নমূলক যতগুলো কাজ সমস্ত থাকবে তোমাদের মডিউল 2-এর আন্ডারে। ঠিক আছে, এখানে আমরা দেখে নেব প্রথম যেটা রয়েছে জওয়াহরলাল নেহরুজ ভিশন অন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ঠিক আছে, জওয়াহরলাল নেহরু যে ভিশনটা দেখেছিল, ঠিক আছে, সেটা হচ্ছে উন্নয়নের জন্য যেটা শিল্পায়ন ভিত্তিক যে একটা মডেল তিনি ভেবেছিলেন এবং তার সমালোচনাগণ। ঠিক আছে, জওয়াহরলাল নেহরুর শিল্পায়ন ভিত্তিক যে উন্নয়নের মডেল তিনি তৈরি করেছিলেন এবং তার সমালোচকগণ, এখানে ক্রিটিক্স কিছু রয়েছে বা সমালোচক কিছু রয়েছে, যেটা মূলধন নিবিড় ক্ষেত্রে অগ্রাধিকার বনাম কৃষি অবহেলা। ঠিক আছে,
তো এই যে তিনি মডেলটা তৈরি করেছিলেন, এইখানে অনেকে সমালোচনা করেছিলেন যে এখানে মূলধন নিবিড় ক্ষেত্র একটা তৈরি হয়েছিল এবং এটা কৃষকদের অনেক ক্ষেত্রে অবহেলা করেছিল। ঠিক আছে, আচ্ছা নেক্সট থাকবে তোমাদের এখানে রাখা হচ্ছে ইন্ডিয়ান লিবারালাইজেশন ট্রেন্ডস, যেখানে হচ্ছে ইন্ডিয়ান জিডিপি গ্রোথ, একটা হচ্ছে ভারতের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি, যেটা গ্রোথ ধীরে ধীরে কতটা আস্তে আস্তে গ্রো করেছে, এটা আমরা এখানে একটা ছোট গ্রাফে দেখানো হয়েছে, যেটা হচ্ছে হিন্দু রেটস হিসেবে 3.5%, হ্যাঁ, তারপরে রিফর্মস ইনিশিয়েটেড 7.5% গ্রোথ, তারপরে রাইট বেসড ওয়েলফেয়ার রেট, ধীরে ধীরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভারতের যে জিডিপি ওটা কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো হতে চলেছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট থাকবে তোমাদের হচ্ছে দ্য গ্রিন রিভলিউশন। ঠিক আছে, সবুজ বিপ্লব আমরা যেটাকে বলে থাকি, গ্রিন রিভলিউশন। এখানে আমরা দেখব কি অ্যাচিভিং সেলফ সাফিসিয়েন্সি ইন ফুড, খাদ্য নিরাপত্তায় সাফল্য। ঠিক আছে, কতটা সাফল্য পেয়েছিল এই গ্রিন রিভলিউশন বা সবুজ বিপ্লব। নেক্সটে থাকবে হচ্ছে ক্ষুদ্র চাষিদের বঞ্চনা। ঠিক আছে, এক্সক্লুশন কি মার্জিনালাইজেশন অফ স্মল ফার্মার, যতগুলো ক্ষুদ্র চাষি রয়েছে তাদের বঞ্চনা, এবং ইকোলজিক্যাল কস্ট কি রয়েছে, সয়েল ডিপ্লিসিট অ্যান্ড কেমিক্যাল ওভার ইউজ। ঠিক আছে, এখানে বলা হয়েছে পরিবেশের ক্ষতি এবং রাসায়নিকের অপব্যবহার, কীভাবে বেশি মাত্রায় রাসায়নিক ব্যবহার করার ফলে এখানে জমির যে উন্নয়নের যে মানটা ধীরে ধীরে কমে আসছিল এবং পরিবেশে এর কতটা ক্ষতি হচ্ছিল, এই সমস্ত টপিক নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, তারপরে থাকবে তোমাদের এনভায়রনমেন্টাল জাস্টিস। ঠিক আছে, পরিবেশগত ন্যায় বিচার এবং উন্নয়নজনিত যেটা বাস্তুচ্যুতি, এই সমস্ত ব্যাপার থাকবে তোমাদের টপিক 10-এর মধ্যে। ডিবেটস অন হাউ ডেভেলপমেন্ট প্রজেক্টস, যেটা হচ্ছে ড্যাম মাইনিং লিডস টু ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ইকোলজিক্যাল ড্যামেজ। ঠিক আছে, ইকোলজিক্যাল ড্যামেজ কতটা প্রভাব করেছে এবং লিড টু ডিসপ্লেসমেন্ট, কী করে কতগুলো যে ড্যাম যতগুলো তৈরি করা হয় বা মাইনিং তৈরি করা হয়, এই মাইনিং বা ড্যাম এটা পরিবেশের উপর কতটা ক্ষতি করেছে, বা ডিসপ্লেসমেন্ট যে এখানে এটা অনেক সময় আমরা ল্যান্ডস্লাইড বা ভূমিকম্প হিসেবে যেগুলোকে জেনে থাকি। তো এই সমস্ত থাকবে আমাদের টপিক 10-এর মধ্যে। আচ্ছা, তো আজকের যে সিলেবাসটা তোমাদের এতটাই ছিল। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।